তো সমস্ত স্টুডেন্ট, সমস্ত লার্নার্স, সমস্ত সরকারি চাকরি প্রস্তুতি প্রার্থী এবং সমস্ত সর্বোপরি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন যারা করতে চাইছেন তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ট্রিক্স ভার্সেস কনসেপ্ট, এটা অনেক সময় আমাদের মাথা খেয়ে বেড়ায় যে ট্রিক্স পড়বো না কনসেপ্ট পড়বো। তো অবভিয়াসলি ট্রিক্সের ওপর কনসেপ্টের কোনো জোরাজুরি হয় না অনেক ক্ষেত্রে, কিন্তু যদিও আমরা কনসেপ্টের বেসটাই না জানি, যদি আমরা কনসেপ্টটাই না জানি, তাহলে কি করে পুরো জিনিসটাকে করব। তো এই চ্যানেলটা মূলত হচ্ছে তাদের জন্য যারা হয়তো ছোটবেলা থেকে এত বই পড়ছি এ করেছি, তবুও আমরা কি করছি, যে সেই ট্রিক্সের পিছনে ছুটছি, কনসেপ্ট পাচ্ছি না। কনসেপ্ট না করেই আমরা ট্রিক্সের পিছনে ছুটছি, অথচ কোনো যখনই আমরা যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম সেটা দিতে যাচ্ছি যখন, তখনই আমাদের ব্যর্থতা একদম পুরো সামনে চলে আসছে। তো সেই জন্যই আজকে আমার এই বক্তব্য। তো ট্রিক্স ভার্সেস কনসেপ্ট যদি আমার মতামত অনুযায়ী হয়, তাহলে অবভিয়াসলি কনসেপ্ট, দেয়ার উইল বি নো ট্রিক্স। কারণ কনসেপ্ট এমন একটা জিনিস, কনসেপ্ট দিয়ে আমরা সমস্ত কিছু আয়ত্তে আনতে পারি। কনসেপ্ট শুধুমাত্র যদি আমাদের থাকে, যে কোনো রকমের ফর্মুলা শুধু একটা কনসেপ্টের উপর বেস করে আমরা বহু অঙ্ক করে দিতে পারি। যে ক্ষেত্রে ট্রিক্সের ক্ষেত্রে কি হয়, ট্রিক্সের ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা টাইপ, সেই ক্ষেত্রেই ওটা একমাত্র ইউজ করা যেতে পারে, কিন্তু ট্রিক সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো আজকে আমরা কি পড়বো, আজকে আমরা পড়বো হচ্ছে যে নিউটনের গতিসূত্র বা নিউটনস লজ অফ মোশন। তো নিউটনস লজ অফ মোশন ছোটবেলা থেকে অনেকবার সেই ফর্মুলাগুলো পড়েছি, তবুও কি হয়, মনেই থাকে না। এটা এতবার পড়েছি, হয়তো কোনো ক্ষেত্রে পড়েছি তবুও মনে থাকে না, অথচ মুখস্থ করে মনে রেখেছি তবুও ফর্মুলা মনে রাখে না। কোশ্চেন কোশ্চেন এলে তো কোশ্চেন করতে পারি, না হলে করতে পারি না। তো আজকে আমার এই মেইন কনসেপ্টটা যেটা দেবো আপনাদেরকে, সেটা পুরোপুরি আপনাদের মাথার মধ্যে, আপনি বলতে একটু দ্বিধা হচ্ছে, তো তোমাদের মাথার মধ্যে পুরো একদম ঢুকিয়ে দেবো, যাতে কনসেপ্টটা বুঝতে কখনো আর না ভুল হয়। এমনই কনসেপ্ট দেবো আজকে, এমনভাবেই বোঝাবো যে কনসেপ্টটা যদি মনে রাখো, আমার মত অনুযায়ী যদি কেউ মনে রাখে, তাহলে এইখান থেকে, এই চ্যাপ্টার থেকে যত কিছু কোশ্চেন আসবে সেটা নিমেষের মধ্যে সম্ভব, সলভ করে দেওয়া কোনো ব্যাপারই হবে না। তো এই চ্যাপ্টারটা শুধুমাত্র ক্লাস স্টুডেন্টদের জন্যই নয়, যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম হতে পারে, সেটা যে কোনো রকমের কম্পিটিটর হতে পারে, আমরা সবাই কম্পিটিটর। তো কম্পিটিশন ছাড়া এখানে কিছুই নেই। তো যদি আমরা কম্পিটিটর হয়ে থাকি, যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো রকমের লড়াই আমরা লড়তে পারি। তো আজকের লস অফ মোশন তাহলে শুরু করা যাক। সুপার কনসেপ্ট দেবো আজকে, সুপার কনসেপ্ট। তো তার আগে আমাদের একটু, যেহেতু লস অফ মোশন কে ডিসকভার করেছেন অবভিয়াসলি নিউটন, নিউটনকে যেন সেটা আমরা ভুলে যাই না, ঠিক আছে? নিউটন ভুলে গেলে তাহলে আরো সমস্যা হয়ে যাবে। তো লস অফ মোশন, ঠিক আছে, লস অফ মোশন, ওকে। তো লজ অফ মোশন যখন আমরা পড়ছি, তখন আরেকটা ধারণা নিয়ে নিই কি লজ অফ মোশনের জন্ম করতে হয়েছিল। কারণ ফিজিক্সে প্রত্যেকটা জিনিসেরই উদ্ভব কখন হয়, প্রত্যেকটা জিনিসেরই উদ্ভব হয় যে কেন থেকে, যে কেন কি কারণে কোনো জিনিস থেকে কি ঘটছে। তো লজ অফ মোশন ফার্স্ট এখানে যিনি কোশ্চেন তুলেছিলেন তিনি হচ্ছে যে অ্যারিস্টটল, ঠিক আছে, আমরা সবাই জানি অ্যারিস্টটলকে। তো অ্যারিস্টটল কি করেছিলেন, অ্যারিস্টটল একটা কারণ তিনি যেটা ধরেছিলেন, যে একটা তীর নিয়েছিলেন এবং সেই তীরটাকে যখন তিনি ধনুক থেকে ছুড়লেন, ঠিক আছে, এটা যদি আমাদের তীর হয়, ওকে, দিস ইজ ধনুক, নট দ্য তীর, আর এটা হচ্ছে যে তীর। তো তীরটাকে যখন তিনি টেনে ছেড়ে দিলেন, তখন তিনি দেখলেন যে তীরটা, আমরা সবাই জানি যে কিছুটা ডিস্টেন্স গিয়ে এখানে পড়ে যায়। যখন তীরটাকে টেনে এরম ভাবে ছেড়ে দেওয়া হয়, তখন তীরটা তো সঙ্গে সঙ্গে নিচেই পড়ে যায় না, এটা কিছুটা ডিস্টেন্স গিয়ে এখানে পড়ে যায়। তো তখনই অ্যারিস্টটলের মনে প্রশ্ন জাগলো যে কি কারণে এটা হচ্ছে। তখন অ্যারিস্টটল, যদিও বা অ্যারিস্টটলের ধারণাটা ভুল ছিল, তবু তিনি কি বলেছিলেন যে তীরের এখানে এমন কিছু কাজ করছে যে কারণে তীরটা এখান থেকে বাইরে নিক্ষেপ হচ্ছে। আর এতটা ডিস্টেন্স কি কারণে যাচ্ছে, এতটা ডিস্টেন্স কি কারণে যাচ্ছে, উনি যেটা বলেছিলেন ওনার বক্তব্য অনুযায়ী, এটা যদি তীরটা হয়, তো ওনার বক্তব্য অনুযায়ী ছিল যে এখানে
চারিদিকে যে এয়ার রয়েছে সেই এয়ার গুলো তীরটাকে দূরে নিয়ে যেতে সাহায্য করছে। তার মানে সরাসরি এই ডিস্টেন্সে না পড়ে ওটা কি করছে, কিছুটা ডিস্টেন্স গিয়ে পড়ছে। তো অ্যারিস্টটলের মত অনুযায়ী এটা ছিল। তো তারপরে যেটা ধারণা দেখা গেল যে এটাকে ভ্যাকিউমের মধ্যে করা হলো। ভ্যাকিউম মিন্স হচ্ছে যে এয়ারলেস কন্ডিশন আমরা জানি। তো যখনই এটাকে করা হলো হচ্ছে যে বায়ু শূন্য মিডিয়ামের মধ্যে যখন এক্সপেরিমেন্টটাকে করা হলো, তখনও দেখা গেল যে সেম আসছে, যে তীরটা কিছুটা ডিস্টেন্স গিয়েই ওখানে পড়ছে। তখন অ্যারিস্টটলের ধারণাটা পুরো নাকচ হয়ে গেল, কারণ অ্যারিস্টটল ওটা বায়ু এয়ার মিডিয়ামে করেছিলেন। তো এয়ার মিডিয়ামে যদি এয়ারের কারণে হয়, তাহলে ভ্যাকিউমে এমন কি জিনিস হচ্ছে যেটা ভ্যাকিউমের কারণে ওটা অতটা ডিস্টেন্স গিয়েই পড়ছে। তখন ওটা বলেছিলেন হচ্ছে যে গ্যালিলিও। তারপরে এলেন গ্যালিলিও। গ্যালিলিও কি বললেন যে এই তীরটা, ধনুকটা থেকে যখন তীরটাকে ছোড়া হচ্ছে তখন এমন কিছু ফোর্স কাজ করছে ওটার পিছনে, যে ফোর্সটা ওকে অতটা ডিস্টেন্স নিয়ে যেতে সাহায্য করছে। ঠিক আছে, যে ফোর্সটা ওকে অতটা ডিস্টেন্স নিয়ে যেতে সাহায্য করছে, আর সেখান থেকেই ফোর্সের ধারণাটা এসেছিল। তো এখান থেকে যদি ধনুকটা হয়, তাহলে এখান থেকে তীরটা সেম ওয়েতে এত ডিস্টেন্স যাচ্ছে, আর ওই যে এতটা ডিস্টেন্স গিয়ে এখানে পড়ছে। তো সেই কারণে এখানে কিছু না কিছু একটা এমন কিছু জিনিস খাচ্ছে যেটা এটাকে এতটা ডিস্টেন্স দূরে নিয়ে যাচ্ছে, নিক্ষেপ করছে। তো সেই ডিস্টেন্সটা ছিল, সেটা বলেছিলেন হচ্ছে যে গ্যালিলিও। তো গ্যালিলিও এখান থেকে ফোর্সের ধারণা দিয়েছেন। আর গ্যালিলিও ফোর্সের ধারণা দেওয়ার সাথে সাথে আরেকটা যে বক্তব্য ছিল, গ্যালিলিও খুব একটা ভালো ডিসকাশন করেছিলেন, বা ওটা বলা চলে উনি থিওরিও দিয়েছিলেন। আর সেই থিওরি থেকে আসলে নিউটন ওই থিওরিটাকেই এস্টাবলিশ করেছিলেন। আর সেই সেই এস্টাবলিশ করার মধ্যে থেকেই তার ফর্মুলাগুলো, যে তিনটে সূত্র রয়েছে, তিনটে সূত্র চলে এসেছিল। তো অ্যারিস্টটল তো গেল, এবার গ্যালিলিও। তো গ্যালিলিওর তিনটে সূত্র কি ছিল? গ্যালিলিও ডিসকভার করেছিলেন যে উনি একটা পেন্ডুলাম নিয়েছিলেন। ঠিক আছে, তো পেন্ডুলামের গতিপথ আমরা জানি। পেন্ডুলামে মানে কি হয়, ফার্স্টে পেন্ডুলামটা যদি ওর স্টার্টিং পয়েন্ট এখানে হয়, পেন্ডুলামটা যদি এখান থেকে স্টার্ট করে শুরু করতে, তাহলে এর যে গতিটা হবে সেটা এদিকে হলো, দিয়ে ফার্স্টে এই পোর্শনে পৌঁছাবে, এটা হচ্ছে এর ম্যাক্সিমাম হাইটে পৌঁছালো। তারপরে আবার এটা কি করবে, এটা এখান থেকে সোজা চলে যাবে এখান থেকে এখানে, আর নেক্সট আবার চলে আসবে হচ্ছে যে এই পর্যায়ে। তো নেক্সট আবার এই পর্যায়ে চলে আসবে। তো এটা গ্যালিলিও কি বলেছিলেন? গ্যালিলিও বলেছিলেন যে যদি কোনো এরকম পেন্ডুলামের মতো এরকম বস্তু হয় বা পার্টিকেল হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওর সর্বোচ্চ একটা হাইটে পৌঁছাতে হবে চাইবে। যে হাইট থেকে ওটা শুরু করেছিল, যদি এই হাইট থেকে যাত্রা শুরু করে, তাহলে ও এইখান থেকে এসে আবার এই হাইটে যতক্ষণ না পৌঁছাচ্ছে, ততক্ষণ ওর উপর এমন কিছু কাজ করবে যেটা ওকে এই হাইট থেকে আবার এই হাইটে পৌঁছাতে সাহায্য করবে। আর সেটাই ছিল হচ্ছে যে ফোর্স। উনি আরেকটা ডিসকাশন যেটা দিয়েছিলেন, এরকম একটা অর্ধ গোলাকার সারফেস নিয়েছিলেন বা অর্ধ গোলাকার পাথ নিয়েছিলেন। তো এখান থেকে যদি কোনো একটা বলকে গড়িয়ে দেওয়া হয়, তাহলে কি জানি যে এটা এখান থেকে এসে একদম পুরো সেম ডিস্টেন্স এইখানেই পৌঁছাবে। তো এই হাইটটা যেটা রয়েছে, এই হাইটও এখানে সেম রয়েছে। আরেকটা, উনি এরকম অনেকগুলো পাথ এঁকেছিলেন, এইটা একটা পাথ হলো। আরেকটা পাথ যেটা ছিল এইরকম একটা পাথ, যে এই হাইটটা আর এই হাইটটা প্রায় সেম রয়েছে। এখান থেকে যদি বলটাকে ছাড়া হয়, তাহলে বলটা এইখানকার কিন্তু শেপটা আলাদা রয়েছে, এই বলটা আবার এই সেম হাইটে এসেই থামবে। আর সেইখানে লাস্টে উনি যে আর একটা এখানে পাথ এঁকেছিলেন, লাস্টের পাথটা হচ্ছে কিছুটা এরকম, খুব ইন্টারেস্টিং পাথ, লাইক দ্যাট। এইখান থেকে যদি বলটাকে ছাড়া হয়, তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে বলটা আসলে এই হাইটই নেই, এখানে এইরকমই পাথ, যে এই পাথটা পুরোপুরি একদম কনস্ট্যান্ট একটা পাথ, এরকম পুরো একদম হরাইজন্টাল পাথ রয়েছে। তো এই পাথটা বরাবর বলটা সর্বদা চলতেই থাকবে যতক্ষণ না এই হাইটটা পাচ্ছে। তো এই হাইটটা তো আসলে নেই, তার মানে কি এই বলটা অনির্দিষ্ট কাল ধরে, বা বলা যায় ইনফিনিটি টাইম ধরে এইখানেই চলতে থাকবে। ঠিক আছে, তো এর স্পিড কখনো জিরো হবে না, বা এর স্পিড অলওয়েজ এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। যতক্ষণ না এর ওপর বাইরে থেকে কোনো কিছু বল প্রয়োগ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর যে স্পিড সেটা সেম থাকবে, সেম স্পিডে চলতে থাকবে। আর এই সমস্ত সূত্রগুলোকেই একত্র করেছিলেন নিউটন। তো নিউটন আসলে গ্যালিলিও মেন
তিনি ধারণাগুলো দিয়েছিলেন, আর সেখান থেকেই নিউটন পুরো সূত্রগুলোকে বিবৃতি দিয়েছিলেন। তো সূত্রগুলোকে বিবৃতি দিয়েছিলেন, ঠিক আছে। তো নিউটনের তাহলে সূত্রগুলোকে আমরা কিভাবে জানবো? নিউটনের সূত্র আমি বলেছি পুরো সুপার কনসেপ্ট দেবো আপনাদেরকে। তো নিউটনের সূত্র আমরা জাস্ট একটা, ঠিক আছে, নিউটনের সূত্র আমরা শুধুমাত্র একটা ফর্মুলার মাধ্যমে পুরো 3টে সূত্রকে কভার করে নেবো। একটা ফর্মুলা মনে রাখবো, পুরো 3টে সূত্র সারা জীবন মনে থাকবে, সারা জীবন কনসেপ্ট তৈরি হয়ে থাকবে, কখনো ভুলবো না, প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো সেই বহু চর্চিত সূত্রটা কি রয়েছে? বহু চর্চিত সূত্রটা রয়েছে হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু এম এ। আমরা সবাই জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ কি রয়েছে? এফ রয়েছে হচ্ছে যে এখানে ফোর্স, অর্থাৎ এখানে বল। এম কি রয়েছে? এম রয়েছে হচ্ছে যে কোনো বস্তুর মাস। আমি এখানে বাংলা টার্মের পাশাপাশি ইংলিশ টার্মটাও বলে রাখছি, কারণ বাংলা টার্মটা কি হয়, বাংলা টার্ম একটা নির্দিষ্ট হায়ার এডুকেশন অবধি সেটা চলতে থাকে, কিন্তু যখন আমরা আরো হায়ার এডুকেশনের দিকে যাব তখন সেক্ষেত্রে ইংলিশ টার্মই আমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে। তো বাংলা টার্ম তো অবশ্যই দরকার, সবকিছু পড়ানো সবকিছু বাংলাতেই করব, কিন্তু তার সাথে সাথে ইংলিশ টার্মটাও আমরা মনে রাখবো, ঠিক। তো এটা মাস অর্থাৎ বস্তু, তার ভর, আর এটা কি ইয়ে রয়েছে হচ্ছে যে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন এটা ইংলিশ টার্ম, আর বাংলা টার্ম কি? অবশ্যই ত্বরণ, বা এখানে হতে পারে মন্দন, ঠিক আছে, এই দুটো হতে পারে। তো ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো এই ফর্মুলাটার দিয়ে আমরা নিউটনের 3টে সূত্রকে পুরো একদম মাথার মধ্যে ফিট করে নেবো, কখনো আর ভুলবো না, ঠিক আছে। তো 3টে সূত্র। তো ফার্স্টে ফোর্স ইন্টু মাস, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো কি হয় যে যখন আমরা কোনো একটা বস্তু নিলাম, ঠিক আছে, বা কোনো একটা বক্স নিলাম, বক্সকে আমরা ঠেলে দিলাম, ঠিক আছে, বক্সকে কিছুটা ঠেলে দিলাম, তো সেক্ষেত্রে কি হয়, বক্সটা তো দুম করে গিয়েই তো থেমে যায় না, বক্সটা তো কিছুটা দূরে গিয়ে, কিছুটা দূরত্ব গিয়ে তারপরে থামে। তো কি এমন জিনিস হচ্ছে যে বক্সটা আবার অতটা দূরত্ব যাচ্ছে বা কিছুটা দূরত্ব গিয়ে থেমে যাচ্ছে, কি এমন জিনিস? তো বক্সটা তো যখন দূরে যাচ্ছে, তো বক্সটার কি হচ্ছে, ভেলোসিটির পরিবর্তন হচ্ছে। ভেলোসিটি কি? ভেলোসিটি আমরা বলতে থাকি যে গতিবেগ। গতিবেগ সবাই আমরা জানি। তো বক্সটাকে যখন এখানে খেলা হচ্ছে, তো বক্সটার কি হচ্ছে, গতিবেগের পরিবর্তন হচ্ছে। তো সেই গতিবেগের পরিবর্তনটা কি কারণে হচ্ছে? তো এটা যদি একটা বক্স হয়, বক্সটার প্রথমে কোনো গতিবেগ ছিল না, ভি ইজ ইকুয়াল টু 0 ছিল, তারপরে এমন কিছু দিলাম যেটার কারণে বক্সটা এই এতটা দূরত্ব গিয়ে এখানে থেমে গেলাম, তো তখন ওর গতিবেগ ধরে নিলাম, এর গতিবেগ হয়ে গেল ভি, ঠিক আছে, ভি বা ভি ড্যাশ যা খুশি ধরা যায়। তো কিছুটা ডিস্টেন্স গেল, এখান থেকে ধরে নিলাম এই গেল হচ্ছে যে এস ডিস্টেন্স গেল, আর এখান থেকে যেতে টাইম লাগলো হচ্ছে যে টি, এখান থেকে এতটা ডিস্টেন্স যেতে লাগলো হচ্ছে যে টাইম টি। তো যখন খেলা হচ্ছে বক্সটাকে, তখন কি হচ্ছে, এর ভেলোসিটির পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এর গতিবেগের পরিবর্তন হচ্ছে। তো গতিবেগের পরিবর্তন হচ্ছে সেটা কি, সময়ের সাপেক্ষে। সেই যে ওর গতিবেগটা পরিবর্তন হচ্ছে, কিছুটা সময় তো লাগছে, যে ওর যদি ভেলোসিটিটা হয় 0, তারপরে ভেলোসিটি যদি হয় 10 মিটার প্রতি সেকেন্ড বা 10 মিটার প্রতি ঘন্টা, তো ওটা হতেও তো কিছু টাইম লাগবে। তো এই 10 মিটার প্রতি ঘন্টাটা হচ্ছে সময়ের সাপেক্ষে, তার মানে কিছু টাইম লাগছে, মিলি সেকেন্ড বললেও কিছু না কিছু তার টাইম তো লাগছে। তো তার মানে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে, এখানে মনে রাখার বিষয় যে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে। তো ভেলোসিটির পরিবর্তন যদি হয় সময়ের সাপেক্ষে, সেটাকে আমরা কি বলি? অবশ্যই তাই, ত্বরণ বা মন্দন, ঠিক আছে। ভেলোসিটির পরিবর্তন হচ্ছে, এই ভি টু মাইনাস ভি ওয়ান কে কি লিখতে পারি, ভি টু মাইনাস ভি ওয়ান কে আমরা লিখতে পারি হচ্ছে যে ডেল্টা ভি, ভি টু মাইনাস ভি ওয়ান কে আমরা লিখতে পারি ডেল্টা টি, আর সেটা তার পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে, তো সেটা হচ্ছে যে ত্বরণ। আর কার ত্বরণ আমরা সৃষ্টি করতে পারবো? আচ্ছা, কোনো বস্তুর ভর নেই, ঠিক আছে, কোনো বস্তুর ভর নেই, তার উপর কি আমরা ফোর্স অ্যাপ্লাই করতে পারবো, বা তাকে কি আমরা এর মতো ঠেলতে পারবো, বা তার গতিবেগের পরিবর্তন করতে পারবো? সেটা আমার আপনাদের কাছে কোশ্চেন, তোমাদের কাছে কোশ্চেন, সরি, ঠিক আছে, সেটা তোমাদের কাছে কোশ্চেন। তো সেক্ষেত্রে কি আমরা ওর ভেলোসিটির পরিবর্তন করতে পারবো? অবভিয়াসলি নয়। কোনো বস্তুর যদি ভর না থাকে, তার ক্ষেত্রে আমরা ওর গতিবেগের পরিবর্তন করতে পারি না, বা ওর উপর আমরা বল প্রয়োগ করতে পারি না। কিন্তু তাহলে কি ভর মানে এরকম নয় যে 100 কেজি, 150 কেজি, 50 কেজি, এরকম নয়। ছোট যে অ্যাটম হয় বা ছোট যে পরমাণু হয়, সেই পরমাণুর ভেতরে যে ইলেকট্রন গুলো থাকে, ইলেকট্রন গুলোরও তো ভর রয়েছে।
তো সেই ইলেকট্রন গুলোর উপরেও নিউক্লিয়াস কিন্তু ওর উপর বল প্রয়োগ করে বা ওকে অ্যাট্রাক্ট করে রাখে, ধরে রাখে। তো সেই ফোর্সটাও নগণ্য ফোর্স হলেও তার উপর কিন্তু ফোর্স লাগছে। তার মানে কোনো কিছু, আর তাহলে কি বলা যায় যে আমরা এয়ারের উপর কি ফোর্স লাগাতে পারবো? অবশ্যই লাগাতে পারবো। এয়ারের কি আছে? এয়ারের নির্দিষ্ট ঘনত্ব আছে। তো ঘনত্ব কার থাকে? ঘনত্বের ফর্মুলা আমরা কি জানি যে রো, যদি আমরা এটাকে লিখি রো ঘনত্ব, ঘনত্ব ইকুয়ালস টু রয়েছে হচ্ছে যে এম বাই ভি। এম কি রয়েছে? এম রয়েছে হচ্ছে যে বস্তুটার ভর, আর ভি রয়েছে হচ্ছে যে ওরা আয়তন, ভি রয়েছে হচ্ছে যে ওর আয়তন। তার মানে কারোর যদি ঘনত্ব থাকে তার ভরও থাকবে এবং তার আয়তনও থাকবে। তো যেহেতু এয়ারের ঘনত্ব রয়েছে তাই জন্য ওর ভরও রয়েছে, তাই জন্য এয়ারের উপর আমরা প্রেসার অ্যাপ্লাই করতে পারি, এয়ারের উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করতে পারি। তো এটা মনে রাখার বিষয় যে যে কোনো বস্তুর যদি ভর থাকে অবশ্যই তার উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করতে পারবো, আর যদি কোনো বস্তুর ভর না থাকে তাহলে ফোর্স অ্যাপ্লাই করার প্রশ্নই ওঠে না, কারণ m ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো আমরা কি জানি f ইজ ইকুয়াল টু m ইন্টু a। তো m ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে ফোর্সের ভ্যালু তো 0 হয়ে যাবে। তো ফোর্সের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কি করে ওর উপর ফোর্স অ্যাপ্লাই করব? তো সেক্ষেত্রে সেটা পসিবল নয়। তো তাই জন্য m ইজ ইকুয়াল টু এই পুরো ফর্মুলাটা চলে আসছে। তো যেহেতু ভেলোসিটির পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে বা ওর গতিবেগের পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে, সেক্ষেত্রে আমরা ওর অ্যাক্সিলারেশন ত্বরণ বা মন্দন পাবো। তো ত্বরণ বা মন্দন কার উপর অ্যাপ্লাই করতে পারবো? ত্বরণ বা মন্দন তার উপরই অ্যাপ্লাই করতে পারবো যার ভর আছে। তো ভর ইন্টু ওর যে ত্বরণ, সেটা থেকেই আমরা পাচ্ছি ফোর্স। তার মানে এই দুটো জিনিস মনে রাখলে আমাদের ফোর্সের পুরো জিনিসটা হয়ে যাচ্ছে। মনে রাখার দরকারই নেই এফ ইজ ইকুয়াল টু এম এ, এম ইন্টু এম মনে রাখার দরকারই নেই, কারণ কোনো জিনিসের উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তার ভেলোসিটির পরিবর্তন হবে। তো ভেলোসিটির যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? ভেলোসিটির পরিবর্তন হলে সময় সাপেক্ষে ভেলোসিটির পরিবর্তন হলো ওর এখানে অ্যাক্সিলারেশন তৈরি হবে। তো অ্যাক্সিলারেশন যদি তৈরি হয় ওর অবশ্যই মাস থাকতে হবে, ভর থাকতে হবে। তো এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ, ওটা গুণ করে দিলাম, সেখান থেকে আমরা ফোর্স পেয়ে গেলাম। তো এইভাবে পুরো ফোর্সের ফর্মুলাটা চলে আসছে। আর এই ফর্মুলাটা দিয়েছিলেন হচ্ছে যে নিউটন, আর এটা নিউটনের দ্বিতীয় সূত্রতে। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্রতে মেনলি এই রিলেশনটা আসছে যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই রিলেশনটা পুরোপুরি চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে কি করে আমরা প্রথম ফর্মুলায় যাব, যেটা আপনাদেরকে বললাম, তোমাদেরকে বললাম যেটা, যে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, ওর গতিবেগের পরিবর্তন হচ্ছে। তো প্রথম ফর্মুলায় কি আছে? প্রথম ফর্মুলায় আগে আমরা যাব না, আগে প্রথম ফর্মুলায় আমরা প্রথম ফর্মুলাটা নিজেরাই তৈরি করব। প্রথম ফর্মুলাটা কি করে নিজেরা তৈরি করব? হ্যাঁ, তো যদি আমরা ধরে নিলাম যে ওর গতিবেগের পরিবর্তন হচ্ছে না, তার মানে ও ফার্স্টে ধরলাম যে v1 ইকুয়াল টু 20 মিটার প্রতি সেকেন্ড বেগে চলছিল, তোর গতিবেগের পরিবর্তন হচ্ছে না। তার মানে কি হবে? ওর যে ফাইনাল গতিবেগ যেটা হবে, ফাইনাল গতিবেগটাও হবে 20 মিটার প্রতি সেকেন্ড। তার মানে আগেও 20 মিটার বেগে চলছিল, এখনো চলছে হচ্ছে যে 20 মিটার প্রতি সেকেন্ড বেগে। তো তাহলে এর ত্বরণ বা মন্দন কত হবে? v2 মাইনাস v1 করলে 20 মাইনাস 20 ধরলাম। এর টাইমই নেই, ঠিক আছে, টাইম নেই, বাট ই ইজ ইকুয়াল টু যা খুশি হতে পারে। তো ওপরের ভ্যালুটা কি হচ্ছে? 0, 0/t, 0/t কি হয়? 0/t 0। তার মানে এর কোনো অ্যাক্সিলারেশনই নেই, কোনো ত্বরণ বা মন্দন কিছুই নেই। ত্বরণ বা মন্দন যদি কিছুই না থাকে তাহলে কি হবে? ফোর্সের ভ্যালুটা 0 হয়ে যাবে। তো ফোর্সের ভ্যালু 0 হয়ে গেল। তার মানে এটা থেকে কি বুঝছি? যে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে বা সে গতিশীল অবস্থায় থাকে, আর তার যদি কোনো বেগের পরিবর্তন না হয়, তার গতিশীল অবস্থায় থাকুক বা স্থির অবস্থায় থাকুক, তার কোনো কিছু যেরকম অবস্থায় আছে সেরকম অবস্থাতেই আছে, কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। তো সেক্ষেত্রে তার উপর কোনো ফোর্স বা বল অ্যাপ্লাই হবে না। তো এইটা নিউটন এর প্রথম ফর্মুলা, যেটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি যে কোনো কিছুর উপর যদি ফোর্স অ্যাপ্লাই না হয়, কোনো কিছুর উপর যদি বল প্রয়োগ না হয়, তাহলে কি হবে? তাহলে ওর ভেলোসিটি কোনো কিছু পরিবর্তন হবে না। ও যদি স্থির অবস্থায় থাকে তাহলে স্থির অবস্থায় থাকবে। ও যদি 20 মিটার প্রতি সেকেন্ড বেগে চলতে থাকে তাহলে 20 মিটার প্রতি মিটার পার সেকেন্ডেই চলতে থাকবে। তার মানে কোনো বস্তুর উপর যদি আমরা বাইরে থেকে ফোর্স না দিই, তাহলে ও যেরকম অবস্থায় আছে সেরকম অবস্থায় থাকবে। মানে স্থির অবস্থায় থাকলেও স্থির অবস্থায় থাকবে, যদি 20 মিটার প্রতি সেকেন্ড বেগে চলতে থাকে বা নির্দিষ্ট গতিবেগে চলতে থাকে তাহলে সে সেই গতিবেগে চলতে থাকবে। প্রথম ফর্মুলা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ফর্মুলা আমরা আগেই পেয়ে গেছি। দ্বিতীয় ফর্মুলা কি বলেছে? দ্বিতীয় ফর্মুলায় বলেছে হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। ভরবেগের পরিবর্তনের হার কি রয়েছে? ভরবেগ কি জানি? ভর আর বেগ কথাটা কি আছে? ভর ইন্টু বেগ, ঠিক আছে। ভর হচ্ছে যে এম,
আর বেগ রয়েছে হচ্ছে যে ভি। আছে এটাকে মুছে দিই, নাহলে দেখার অসুবিধা হতে পারে, ঠিক আছে। তো ভিডিওটা একটু সময় নিয়ে দেখতে হবে, কারণ আমি আপনাদেরকে সুপার কনসেপ্ট তৈরি করে দিচ্ছি। এইরকম কনসেপ্ট যদি মাথায় থাকে, যে কোনো ফর্মুলা, আমি গ্যারান্টি দিচ্ছি, যে কোনো ফর্মুলা কোশ্চেনে যে কোনো ফর্মুলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি রয়েছে, তো এটা কি, এটা হয়ে গেল হচ্ছে যে ভরবেগ। তো কোশ্চেনে, সরি কোশ্চেন নয়, বিবৃতিতেই আছে যে ভর ইন্টু বেগ, তো মাস ইন্টু ভেলোসিটি। তো এটা কি, ভরবেগ। তো ভরবেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কোনো কিছু পরিবর্তন হলে কি করে দিই, বাইটি। তো ভরবেগের পরিবর্তন হচ্ছে, মানে ধরলাম ওর আগে ভেলোসিটি ছিল হচ্ছে যে ইউ, আর পরে ভেলোসিটি হয়ে গেল ভি। আগে ভেলোসিটি ছিল ইউ, আর পরে ভেলোসিটি হয়ে গেল ভি। এটা হচ্ছে এর ভরবেগের পরিবর্তন। আর বাই টি, সময়ের সাপেক্ষে ওর ভরবেগের পরিবর্তন। এটা কি হচ্ছে, এটা আলটিমেটলি কি পাচ্ছি, এটা হচ্ছে ফোর্সের সমান, এটাই ফোর্সের সমান। তো এটাকে আমরা আরেকটু ভাবে লিখতে পারি। তার মানে এটা কি রয়েছে, ভরবেগ, এটা যদি বেগের পরিবর্তন হয়, আগে কি নাম, বেগের পরিবর্তন a ইজ ইকুয়াল টু v1 v2 মাইনাস v1 বাই টি। তো বেগের পরিবর্তন হলে কি হবে, অ্যাক্সিলারেশন আসবে। তো এটাই আলটিমেট নিউটনের দ্বিতীয় ফর্মুলা বা দ্বিতীয় বিবৃতি ছিল। হয়তো উনি বলেছিলেন ভরবেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে, বা কিছু কিছু বইয়ে এরকম লেখা আছে যে এখানে ওর মাস ইন্টু ওর অ্যাক্সিলারেশনের গুণফল ওর ফোর্সের সমান হবে, ওর উপর যত বল প্রয়োগ হবে সেই বলের মান যেটা হবে সেটা ওর ভর ইন্টু ওর গতিবেগের সমান হয়ে যাবে। তো এটা হচ্ছে যে আলটিমেট ফর্মুলা। এখান থেকে আমরা ওর দ্বিতীয় যে ফর্মুলা রয়েছে, দ্বিতীয় ফর্মুলাটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এফ ইজ ইকুয়াল টু এম এ যখন করছি, এফ ইজ ইকুয়াল টু এম এর আমরা ইউনিটটা দেখে নিই, অর্থাৎ ওর মাত্রাটা কি রয়েছে, ওর একক কি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। তো এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। তো ভরের একক কি রয়েছে, ভরের একক কি জানি আমরা, এসআই নেবো ফার্স্টে, এসআই সব জায়গায় কাজে লাগে, এসআই নেবো। তো ভরের একক রয়েছে হচ্ছে যে কেজি। অ্যাক্সিলারেশন বা ত্বরণের একক কি রয়েছে, অ্যাক্সিলারেশন বা ত্বরণের একক রয়েছে হচ্ছে যে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন বা ত্বরণের একক রয়েছে হচ্ছে যে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এটা চলে এলো হচ্ছে যে এসআই ইউনিট। তো এই পুরো জিনিসটাকে একসাথে না লিখে আমরা বলতে পারি যে নিউটন। যেহেতু নিউটন ডিসকভার করেছিলেন, তাই নিউটনের নাম অনুযায়ী এখানে এসআই ইউনিটের নাম দেওয়া হয়েছে এন, ক্যাপিটাল এন, ওর নিউটন। তো এটাকে যদি আমরা সিজিএস এ লিখি, তাহলে সিজিএস এটা কি চলে এলো, এটা চলে এলো হচ্ছে যে এসআই। আর এটাকে যদি আমরা সিজিএস এ লিখি, কেজিটা কি হয়ে যাবে, কেজিটা গ্রাম হবে, সেম মিটারটা এখানে সেমই হয়ে গেল, আর সেকেন্ড সবগুলোতেই সেম, ঠিক আছে। তো আর এটা কিসে চলে এলো, এটা চলে এলো হচ্ছে যে সিজিএস ইউনিট। তো সিজিএস ইউনিটে আলটিমেটলি আমরা এটাকে লিখি হচ্ছে যে কি লিখি, 1 নিউটন ইজ ইকুয়াল টু, সেটা আমরা বলছি 1 নিউটন ইজ ইকুয়াল টু কত, আপনারা মনে মনে ভাবুন। তোমরা মনে মনে ভাবো যে 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন, সেটা আমরা এই ফর্মুলা থেকে বার করবো। যদি পরীক্ষার সময় ভুলেও যাই 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন, আমি বলবো যে মানে পরীক্ষার সময় তো এরকম ভাবে বার করা সম্ভব নয়। যদি ভুলে যাই তখন আমরা বার করে নেবো, আর তা না হলে আমরা মনে করে রাখবো যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন, ঠিক আছে। তো এটা কি, তো কি করে বার করবো, সিজিএস ইউনিট। আচ্ছা, সিজিএস এ আমরা এটাকে কনভার্ট করে দিলাম, এই যে এসআই ইউনিটটা পেয়েছি, এসআই ইউনিটটাকে আমরা সিজিএস এ কনভার্ট করে দিলাম। সিজিএস এ কনভার্ট করলে কেজি, 1 কেজি ইজ ইকুয়াল টু কি হয়েছে, 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম। 1 কেজি ইজ ইকুয়াল টু রয়েছে হচ্ছে যে 1000 গ্রাম। আর মিটারটাকে আমরা কিসে করবো, মিটারটাকে সেমিতে কনভার্ট করবো। তো সেমি 10⁻² or 10 স্কোয়ার সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো কত হচ্ছে, এটাকে আমরা 10³ লিখতে পারি, আর এটা 10 স্কোয়ার। তো 10³ ইন্টু 10 স্কোয়ার টোটাল করলে 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তার মানে রয়েছে হচ্ছে যে 10⁵ ডাইন। আর এটা কি রয়েছে, এটা রয়েছে হচ্ছে যে 1 নিউটন। সো 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। তো যদি আমরা পরীক্ষার সময় ভুলে যাই, আমরা সিম্পলি কি করবো, এসআই ইউনিট যেটা রয়েছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে কেজিটাকে আমরা সিজিএস এ কনভার্ট করবো, মিটারটাকে সিজিএস এ কনভার্ট করবো, আর সেকেন্ড তো সিজিএস এ অলরেডি রয়ে আছে। তো এখানে কি পেলাম, 10³ এখানে 10 স্কোয়ার, তো 10⁵, আর এদিকে রয়েছে হচ্ছে যে 10⁵ ডাইন। তো এটা হয়ে গেল এখানে যে ফোর্স, সেই ফোর্সের ইউনিট পেয়ে গেলাম। এটা হচ্ছে যে সিজিএস এর ডাইন, আর এসআই এ রয়েছে হচ্ছে যে নিউটন। তো এটাকে আমরা কি করব, এর মাত্রাটা বের করে নেবো, ঠিক আছে। তো এর মাত্রাটা কি হবে, এর মাত্রাটা হয়ে যাবে যদি আমরা ফোর্সের মাত্রা বার করি, তাহলে মাস এর তো জানি আমরা ক্যাপিটাল এম। আর অ্যাক্সিলারেশনটাকে আমরা কি লিখতে পারি, যে ভরবেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। তো এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের মাত্রা কি রয়েছে, ভরবেগের পরিবর্তনের মাত্রা রয়েছে হচ্ছে যে এলটি ইনভার্স বা LT⁻⁻1/t।
তাহলে আলটিমেটলি হয়ে যাবে lt টু দি পাওয়ার মাইনাস টি। তো এখানে বসিয়ে দিলাম mlt টু দি পাওয়ার মাইনাস টু। এটা রয়েছে হচ্ছে যে ফোর্সের মাত্রা, ঠিক আছে, এটা রয়েছে হচ্ছে যে ফোর্সের মাত্রা ml ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। এই lt ইনভার্সটা করতে পেলাম, এগুলো ভুললে চলবে না। lt ইনভার্স ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি রয়েছে, ডিস্টেন্স সময়ের সাপেক্ষে, ঠিক আছে, ডিস্টেন্স সময়ের সাপেক্ষে। ডিস্টেন্স কি আমরা লিখি, ডিস্টেন্সকে এল লিখি মাত্রাটা, আর এটাকে লিখি টি। তো এল টি টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, টিটা উপরে উঠে গেল, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আলটিমেটলি আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে, ঠিক আছে, আলটিমেটলি এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তো এটা রয়েছে হচ্ছে যে এখানে ফোর্সের যে ইউনিট রয়েছে, ফোর্সের ইউনিট গুলো আমরা পেয়ে গেলাম, সিজিএসএ পেলাম, আর এদিকে হচ্ছে যে এসআই ইউনিটটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এটাকে আমরা মুছে দিচ্ছি। আর নিউটনের তৃতীয় লটা কি রয়েছে, নিউটনের তৃতীয় লটা রয়েছে হচ্ছে যে কোনো বস্তুর উপর, না বলবো না, এটা ওরা নিজেরা প্রুভ করবো। তো নিউটনের তৃতীয় লটা কি করে প্রুভ করব, নিউটনের তৃতীয় ল অনুযায়ী আমরা কি জানি, নিউটনের তৃতীয় ল, ঠিক আছে, ভুলোর কোনো কোশ্চেনই নেই এখানে, নিউটনের তৃতীয় ল। তো কোনো বস্তুর উপরে যদি আমরা ফোর্স প্রয়োগ করি, সে আমাদের ওপর সেম ফোর্স দেবে, ঠিক আছে, সেম ফোর্স দেবে, মানে কোনো কিছুর উপর যদি আমরা ক্রিয়া করি বা কাজ করি তার প্রতিক্রিয়া আমরা পাবোই। যেমন আমরা কখনো যদি দেওয়ালে যেমন ঘুষি মারলাম, দেওয়ালে ঘুষি মারলে আমাদের হাতে লাগে না, লাগে না, অবশ্যই লাগে। তার মানে আমরা দেওয়ালকে যখন ঘুষি মারছি, ওকে যেমন আমরা ফোর্স দিচ্ছি, দেওয়ালও আমাদের উপর নিশ্চয়ই কিছু না কিছু ফোর্স দিচ্ছে। তো সেই হিসাবে সেখান থেকে নিউটনের তৃতীয় ফর্মুলাটা চলে এসেছিল। আর এই নিউটনের তৃতীয় ফর্মুলার উপর বেস করে আমাদের জীবনের ম্যাক্সিমাম কাজ বলতে আমাদের হাঁটা চলা, ঠিক আছে, এমনকি যে ঠিক আছে মহাকাশে আমরা যে রকেট পাঠাই, সেই সমস্ত কাজগুলো এই নিউটনের তৃতীয় ফর্মুলার উপর বেস করে হয়েছিল, ঠিক আছে, পুরোপুরি নিউটনের তৃতীয় ফর্মুলার উপর বেস করে পুরো জিনিসটা চলে। আর এখান থেকেই নিউটনের তৃতীয় ফর্মুলা এসেছিল। আর কিছু বিষয় আছে, তো সেই নিউটনের তৃতীয় ফর্মুলাটা অত বিশেষ কিছু ব্যাপার নেই, কিন্তু যখন আমরা কোশ্চেন করব এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা বলে রাখছি যে আমি আমার নেক্সট ভিডিও যেটা আসবে, নেক্সট ভিডিওতে এফ ইজ ইকুয়াল টু এম এ এই ফর্মুলাটার ওপর আর কতগুলো সূত্র আমি ভিডিওটার লাস্টে বলছি। তো সেই দুটো ক্লাস, এরপরে ওই ক্লাসটা আসবে, তো সেই দুটো ক্লাস মিলিয়ে আমি ওখানে কি করব, কোশ্চেনের ক্লাস করব। সেই কোশ্চেনের ক্লাসগুলো ধাসু কোশ্চেন থাকবে, যে সমস্ত কোশ্চেনগুলো ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে আসে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের পরীক্ষায় আসে। তো সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে সেখানে আলোচনা করব, ঠিক আছে। তো নিউটনের তৃতীয় ফর্মুলাটা আমরা, নট দ্য ফর্মুলা, সূত্র, আলটিমেটলি সূত্র, ঠিক আছে। তো আর কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো রয়েছে হচ্ছে যে জাড্ডো, ঠিক আছে, আর কিছু কিছু বিষয় রয়েছে হচ্ছে যে জাড্ডো আমরা নিউটনের দ্বিতীয় ফর্মুলা থেকেই, নিউটনের প্রথম ফর্মুলা, নট দ্য দ্বিতীয় ফর্মুলা, প্রথম ফর্মুলা থেকেই বুঝতে পেরে যাবো যে আমরা কি বলেছিলাম, যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে ফোর্স না অ্যাপ্লাই করছি যতক্ষণ পর্যন্ত এফ এর ভ্যালু 0 যদি থাকে, তাহলে ওর কোনো ভেলোসিটির পরিবর্তন হবে না, গতিবেগের পরিবর্তন হবে না, ও স্থির অবস্থায় থাকলে স্থিরই থাকবে, আর যদি কিছু গতিবেগে চলতে থাকে সেই গতিবেগে চলতে থাকবে। তো এর জাড্ডো মিনস হচ্ছে যে কোনো একটা বস্তু যদিও স্থির অবস্থায় থাকে, ও চিরকাল স্থির অবস্থাতেই থাকতে চাইবে, ঠিক আছে। আর কোনো বস্তু যদি চলতে থাকে সারা জীবন, যদি এর ওপর বাইরে থেকে, আমি বলছি যতক্ষণ না পর্যন্ত এর ওপর বাইরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই থিওরিটা নিজের জায়গায় ঠিক আছে, ঠিক আছে। তো এ যদি নির্দিষ্ট গতিবেগে চলতে থাকে, সারা জীবন এই গতিবেগেই চলতে থাকবে। তো এটা হচ্ছে যে জাড্ডোর ব্যাপার। তার মানে কিছুটা বলতে পারে গ্যাঁট হয়ে বসে থাকা, যেমন আমরা কোনো কিছু যখন করতে চাই না, তখন আমরা কি না, আমরা সেটাতেই স্টিক থাকবো, আমরা নড়বো না সেই জায়গা থেকে। সেইরকম ব্যাপার এদেরও তাই, যে এ যদি এই পজিশনে থাকতে চায়, এই পজিশনে থাকতে যাবে যতক্ষণ না তাকে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। আমাদের যতক্ষণ না কিছু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ততক্ষণ আমাদের কেউ সরাতে পারে না, সেটাই হচ্ছে আমাদের মেন সাহস, তাই না? ঠিক আছে, তো এটা হচ্ছে যে জাড্ডো। তো জাড্ডো ফাড্ডো এগুলো ব্যাপারগুলো আছে কিছু। আর রয়েছে হচ্ছে যে এখানে ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেম। ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেম রয়েছে হচ্ছে যে জড়ত্বীয় ফ্রেম, এটা জড়ত্বীয় ফ্রেম রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে যে অজড়ত্বীয় ফ্রেম। তো এটা সবাই মনে রাখবে এটা, যে নিউটনের ফর্মুলা একমাত্র জড়ত্বীয় বা ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য এই জড়ত্বীয়। আর অজড়ত্বীয় ফ্রেম, এইটার ক্ষেত্রে কোনো নিউটনের ফর্মুলা প্রযোজ্য নয়। জড়ত্বীয় ফ্রেমের ক্ষেত্রে কি হয়, জড়ত্বীয় ফ্রেম যেটা বললাম, যে যখন ওখানে গতিবেগ আছে,
বা স্থির অবস্থায় রয়েছে বস্তু, তো সেই ক্ষেত্রে জড়ত্বীয় ফ্রেম বলা হয়। আর অজড়ত্বীয় ফ্রেম যেটা রয়েছে হচ্ছে যে যখন সেখানে ত্বরণের ব্যাপার স্যাপার চলে আসবে, যখন সেখানে ত্বরণ অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ হবে, সময়ের সাপেক্ষে যখন ভেলোসিটি চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে অজড়ত্বীয় ফ্রেম চলে আসবে। তো অজড়ত্বীয় ফ্রেমের ক্ষেত্রে নিউটনের ফর্মুলা অ্যাপ্লাই হয় না, শুধুমাত্র জড়ত্বীয় ফ্রেমের ক্ষেত্রে নিউটনের ফর্মুলা অ্যাপ্লাই হয়। তো এইগুলো সমস্ত ছিল নিউটন এর এই তিনটে ফর্মুলা, বিশেষ কিছুই নয়। যদি আমরা আমি যেভাবে পড়লাম সেই কনসেপ্ট অনুযায়ী যদি আমরা মনে রাখি তাহলে কোনো কিছু ব্যাপারই নয়। আর নিউটনের ফর্মুলা আর যে কটা ফর্মুলা আমি বলছিলাম, যে আরো যে কটা ফর্মুলা রয়েছে, যে সেগুলো হচ্ছে যে ঠিক আছে, তো এই নিউটনের যে ফর্মুলা গুলো, এইগুলো এই কটা ফর্মুলা, v is equal to u plus minus at, v square minus u square plus minus u square is equal to 2 into a into s, ঠিক, v square ওকে নট দিস, এইটা ঠিক আছে, v square minus u square, আর s is equal to ut plus minus half at square। তো এই কটা ফর্মুলা রয়েছে, এই কটা ফর্মুলা আর এফ ইজ ইকুয়াল টু এম এ, এই নিউটনের ফর্মুলা, এই ফর্মুলাগুলো দিয়ে প্রচুর কোশ্চেন হয়। মানে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে বা স্টুডেন্টদের ক্ষেত্রে যারা পড়েন তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফর্মুলাগুলো দিয়ে প্রচুর প্রচুর কোশ্চেন আসে। তো সেগুলোকে আমি আমার নেক্সট ক্লাসে করাবো। নেক্সট ক্লাসে মেনলি হবে হচ্ছে যে এখানে ভেলোসিটির এই যে ফর্মুলা গুলো রয়েছে, কোন কোন ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয় বা কোন কোন ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই হবে, কখন কোথায় অ্যাপ্লাই হবে, তো সেইগুলো পুরো ক্লাসটাই করাবো। আর নেক্সট ফর্মুলা যেটা রয়েছে হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এই ফর্মুলা গুলো দিয়ে ঠিক আছে পুরো একটা যত কোশ্চেন সেট হয় সেই কোশ্চেন গুলো তার নেক্সট ক্লাসে করানো হবে। তো মেনলি এই ফর্মুলা গুলোকে বুঝতে হবে, তো নেক্সট ক্লাসে এই ফর্মুলা গুলোকে পুরো আমরা করে দেবো। তো আশা করছি যে নিউটনের যে তিনটে ফর্মুলা ছিল, যে নিউটনের তিনটে সূত্র ছিল, সেই সূত্রগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর নেক্সট ক্লাসের জন্য সুপার কনসেপ্ট বিল্ড করতে হবে। আর এই ক্লাসের থেকে আজকে ফিজিক্যাল টু জেএমএ যেটা পড়লাম, সেই ক্লাস থেকে আমি আমার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কে আমি কি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, প্লাস ওই ওয়েবসাইটে একটা পিডিএফ দেওয়া থাকবে, 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে ওখানে। তো সেই 5টা কোয়েশ্চেন সলভ করে সেটার অ্যান্সার আমার কমেন্ট বক্সে দিতে হবে। ঠিক আছে, আমি দেখতে চাই যে কতজন কি কনসেপ্ট বুঝেছেন বা কতজন কি বুঝেছেন। তো ততক্ষণ পর্যন্ত সুপার কনসেপ্ট তৈরি করে থাকুন আর ক্লাস দেখতে থাকুন।